ওয়েলকাম ক্লাস 10। এই ভিডিওতে আমরা এক্সারসাইজ 1.4 স্টার্ট করব। কিন্তু এক্সারসাইজটি স্টার্ট করার আগে একটা সূত্র আমার মনে হয় একটু ডিসকাস করা উচিত। সেই সূত্রটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র। এই শ্রীধর আচার্য সূত্রের উপরেই বেস করে কিন্তু এই এক্সারসাইজটা তোমাদের আছে, ঠিক আছে? তো শ্রীধর আচার্য সূত্রটি কি এবং সেটি কখন ইউজ হয় সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এটা, মানে জেনারেল ফর্ম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা আমরা এর আগেই দেখেছি যে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এটা, যেখানে a b আর c কি, a b আর c হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস, ঠিক আছে? আর আরেকটা কন্ডিশন কি, a is not equal to 0। কেন কি, a যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তো তাহলে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে, তখন সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, ঠিক আছে? তো সেই জন্য a is not equal to 0, ঠিক আছে? এরপরে যেটা বলার আছে সেটা হলো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান অলরেডি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে করেছি, যেটা 1.3 তে ডিসকাস করা হয়েছে। কিন্তু এবার একটি নতুন মেথড আমরা শিখব, যেটা ইউজ করেও তোমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারো। সেই নতুন মেথডটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, ঠিক আছে? তো দেখো, এই সূত্রটা কি? এই সূত্রটা হলো x equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a। মানে আমরা যদি কোনো দ্বিঘাত সমীকরণকে এইভাবে জেনারেল ফর্মে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে সেই জেনারেল ইকুয়েশন থেকে আমরা a b আর c এর মান পেয়ে যাব। এবার সেই a b আর c এর মান আমি যদি এই ফর্মুলাটাতে পুট করি, তাহলে আমি x এর দুটো ভ্যালু পাবো। একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? তো এভাবেও আমরা x সলভ করতে পারি। এবার আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে টার্মটা যেটা রুট ওভারের মধ্যে আছে বা বর্গমূলের মধ্যে আছে, সেই টার্মটার একটা বিশেষ নাম আছে। বাংলায় সেটাকে নিরূপক বলা হয়, আর ইংলিশে ডিসক্রিমিনেন্ট বলা হয়, ঠিক আছে? এবার দেখো, কখন আমাদের যে বীজগুলি বা ফ্যাক্টরগুলি বাস্তব হবে আর কখন ইমাজিনারি ফ্যাক্টর হবে, সেটা আমরা কি করে বুঝবো? দেখো, এই যে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, সেটা যদি লেস দ্যান 0 হয়, মানে মানে আমি ক্যালকুলেট করে দেখব, বি এ আর সি এর মান বসিয়ে এটাকে স্কোয়ারিং করে তারপরে মাইনাস করে দেখব, যদি এর ভ্যালুটা লেস দ্যান 0 হয়, তাহলে সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ আমি পাবো না, মানে কোনো রিয়েল নাম্বারস আমি পাবো না। কিন্তু যদি এই ডিসক্রিমিনেন্ট বা নিরূপকের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে দুটি বীজই বাস্তব, মানে দুটি ফ্যাক্টরই রিয়েল নাম্বারস বেরোবে, ঠিক আছে? তো যদি দুটো রিয়েল নাম্বারস বা দুটো ফ্যাক্টরই রিয়েল নাম্বার হয় বা দুটো বীজই বাস্তব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা শ্রীধর আচার্য রুল ফলো করব, ঠিক আছে? তাহলে স্টেপগুলো কীরকম হবে? আগে ইকুয়েশনটাকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে জেনারেল ফর্ম, মানে এ এক্স স্কোয়ার
প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সেই জেনারেল ফর্মে আগে প্রকাশ করার চেষ্টা করব। তারপরে আমি নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বের করার চেষ্টা করব। যদি দেখি যে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসছে, মানে গ্রেটার দেন 0 অর ইকুয়াল টু 0 আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা শ্রীধরাচার্য রুল ফলো করে দুটো এক্স এর ভ্যালু বের করে ফেলবো। একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এইটুকু কনসেপ্টে তোমাদের দেওয়ার ছিল। এবার আমরা এক্সারসাইজের দিকে যাব। তো ফার্স্টে দেখো, ফার্স্ট সাম যেটা রয়েছে সেটা কি, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যর সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তো ঠিক আছে, আমি ফার্স্টে এই যে ইকুয়েশনটা দিয়েছে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে আগে প্রকাশ করার চেষ্টা করি। যদি প্রকাশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব নিরূপক বা ডিসক্রিমিনেন্ট যেটা সেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আসছে কিনা। যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা শ্রীধরাচার্য সূত্র ইউজ করে আমরা বীজগুলোকে বের করে ফেলব। ঠিক আছে, আগে দেখা যাক যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে হচ্ছে কিনা। দেখো, ফার্স্টে 4x স্কোয়ার প্লাস এই দুটো টার্মকে আমি ইন্টু করে দিয়েছি। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো সেই জন্য 4x স্কোয়ার মাইনাস 1 লিখে দিলাম ইকুয়াল টু জাস্ট 4x দিয়ে এই ব্র্যাকেটের ভেতরের টার্ম দুটোকে ইন্টু করে বসিয়ে দিয়েছি। এবার দেখো 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে 8x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। এবার দু সাইডে 8x স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে রইল মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 1। এবার আমি যদি মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে সেক্ষেত্রে 4x ইকুয়াল টু 1 আসবে। তো আমি যদি 1টাকে এবার সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসি তাহলে 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। কিন্তু এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কেন কি এক্স স্কোয়ার টার্মটাই কেটে গেছে। তো সেই কারণে এক্ষেত্রে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করার কোনো প্রশ্নই আসে না। তো সেটাই আমি এখানে লিখেছি। দেখো, দেখা গেল সমীকরণটি রৈখিক সমীকরণ হয়ে গেল, তাই না? কারণ কি এক্স স্কোয়ার টার্ম কেটে গেছে, তো অবভিয়াসলি এটা একটা রৈখিক সমীকরণ হয়ে গেল। তো দ্বিঘাত সমীকরণ আর নেই, তাই শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে, এবার 1-2 দেখো, শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখো। ঠিক আছে, শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। ওকে, নেক্সট সাম 1-3 দেখো, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। দেখো, এটা তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি এখান থেকে a ইকুয়াল টু 5 পেয়ে গেলাম, b ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, c ইকুয়াল টু মাইনাস 7 পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট এবার আমি শ্রীধরাচার্য সূত্র অ্যাপ্লাই করব। শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো বি এর জায়গায় আমি 2 বসালাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 5 ইন্টু সি মানে হচ্ছে মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 5।
এবার আমি যদি ক্যালকুলেট করি, দেখো -2 প্লাস মাইনাস √2 স্কোয়ার মানে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 × 5 × 7 মানে 140 ডিভাইডেড বাই 5 দুগুণে 10 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √, এই দুটোকে প্লাস করলে 144 ডিভাইডেড বাই 10। নেক্সট দেখো ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √144 ছিল, তাহলে 144 এর বর্গমূল হচ্ছে 12 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের যে দেওয়া আছে x ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10, তার সাথে যদি আমি কম্পেয়ার করি এটাকে, তাহলে বোঝাই যাচ্ছে যে কে ইকুয়াল টু -2। তাহলে সেটাই আমি এখানে লিখেছি যে x ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10 এর সঙ্গে x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10 কে যদি আমি তুলনা করি, তাহলে সেক্ষেত্রে কে ইকুয়াল টু -2 দেখাচ্ছে। ওকে, নেক্সট সাম। এবার 2 এর 1 দেখো কি বলছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করো। তো ঠিক আছে, আমাকে ফার্স্টে যে সমীকরণগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে নেই, সেগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে নিয়ে আসতে হবে। তারপরে আমি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বের করে দেখব যে সেটি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে বাস্তব বীজ আছে। তো যদি বাস্তব বীজ থাকে, তাহলে তারপরে আমরা শ্রীধর আচার্য সূত্র ইউজ করে বাস্তব বীজ দুটিকে বের করব। আর যে সমস্ত সমীকরণ অলরেডি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মে আছে, তাদের ক্ষেত্রে সবার প্রথম আমরা নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বের করব। যদি দেখি সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আসছে, তাহলে সেক্ষেত্রে বাস্তব বীজ আছে। সেক্ষেত্রে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে বীজগুলিকে বের করব। তো ফার্স্ট যে সমীকরণটা আছে সেটা অলরেডি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপেই আছে। তো ডিরেক্টলি আমরা এ বি আর সি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে আমি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বের করলাম, দেখা গেল সেটি 169 মানে গ্রেটার দ্যান 0, তার মানে বাস্তব বীজ আছে। এরপর আমি শ্রীধর আচার্য সূত্র অ্যাপ্লাই করে এক্স এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a, জাস্ট ভ্যালু পুট করেছি, ক্যালকুলেট করেছি, তাতে আমার এসছে -11 প্লাস মাইনাস 13 ডিভাইডেড বাই 6। এক্ষেত্রে তাহলে দুটো বীজ কি কি, একটা হচ্ছে -11 প্লাস 13 ডিভাইডেড বাই 6, আর একটা হচ্ছে -11 মাইনাস 13 ডিভাইডেড বাই 6। তো সেটাই আমি দুটো লিখেছি, তারপরে সলভ করেছি, একটা 1/3 বেরিয়েছে, একটা -4 বেরিয়েছে। ঠিক আছে, নেক্সট আমি চলে যাই। 2 এর 2 দেখো বলেছে x - 2 × x + 4 + 9 = 0। তো এটি দ্বিঘাত সমীকরণের রূপে নেই, এটিকে আনতে হবে দ্বিঘাত সমীকরণের রূপে। তো আমরা সেই কারণে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে ক্যালকুলেট করে দেখো দ্বিঘাত সমীকরণের রূপে চলে এসছে। এবার এখান থেকে আমি এ বি আর সি এর ভ্যালু পেয়ে গেলাম। এ হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট বা সহগ, বি হচ্ছে x এর কোএফিসিয়েন্ট বা সহগ, আর সি হচ্ছে নাম্বার, দিস নাম্বার। ঠিক আছে, তো এরপরে আমরা নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট ক্যালকুলেট করলাম, দেখা গেল ইকুয়াল টু 0 আসছে। তো ইকুয়াল টু 0 আসলেও বাস্তব বীজ আছে। তো এরপর শ্রীধর আচার্য সূত্র অ্যাপ্লাই করা হলো, ক্যালকুলেট করার পর দেখা গেল দুটোই -1 এসছে, মানে অ্যাকচুয়ালি এই টার্মটা মানে ডিসক্রিমিন্যান্টটা তো 0 বা নিরূপকটা তো 0, এই পুরো টার্মটা বাদ হয়ে গেছে। তো জাস্ট -2/2, তার মানে x = -1 এবং x = -1, মানে x এর দুটো ভ্যালুই -1 এসছে। তো সেটাই লিখেছি, দেখো যেহেতু b² - 4ac = 0, তাহলে বাস্তব বীজ আছে
বীজগুলি হলো x ইকুয়াল টু -1 আবার x ইকুয়াল টু -1। এবার নেক্সট সাম 2 এর 3 দেখো 4x - 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটিও কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে নেই। তো এটিকে ওই জন্য ক্যালকুলেট করে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করেছি। দেখো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করে ব্র্যাকেট তুলে দিয়েছি, তারপর প্লাস মাইনাস করে আমরা জেনারেল ফর্মে নিয়ে এসেছি। এবার এখান থেকে আমরা a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু -2, c ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। এবার আমাকে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক, বি এর ভ্যালু, এ এর ভ্যালু আর সি এর ভ্যালু পুট করে তারপরে ক্যালকুলেট করে দেখা গেল 484 এসছে। তাহলে 484 ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান 0, তার মানে বাস্তব বীজ আছে। তাহলে বীজগুলো কি কি শ্রীধর আচার্য সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলা যাক। দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেট করে দেখা গেল একটা বীজ আসছে 26 প্লাস 22 ডিভাইডেড বাই 32, আর একটা বীজ আসছে 26 মাইনাস 22 ডিভাইডেড বাই 32। এবার এগুলোকে ক্যালকুলেট করে কি আসছে দেখো, একটা বীজ হলো 3/2 আর একটা বীজ হলো 1/8। এবার 2 এর 4 দেখো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা অলরেডি জেনারেল ফর্মেই আছে। তো জাস্ট আমি a b আর c এর ভ্যালু বের করে নিলাম এখান থেকে। এবার আমি নিরূপক বা ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করছি। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু পুট করে প্লাস মাইনাস করে 16 এসছে, 16 ইজ গ্রেটার দ্যান 0। তো অবভিয়াসলি তাহলে বাস্তব বীজ আছে। এবার বীজগুলি হলো শ্রীধর আচার্য সূত্র অ্যাপ্লাই করে দুটো বীজ আমরা বের করেছি, একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে -1। ঠিক আছে, ক্যালকুলেশনটা আশা করি আমার ডিসকাস করতে হবে না, এটা অলরেডি তোমরা বুঝতে পারছো। এখানে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট আগেই বেরিয়েছিল 16, সেটাই বসিয়ে দিয়েছি, আর তারপরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে, একটা বীজ হচ্ছে -2 প্লাস 4 ডিভাইডেড বাই 6 আর একটা হচ্ছে -2 মাইনাস 4 ডিভাইডেড বাই 6। এবার জাস্ট নর্মাল যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে x ইকুয়াল টু 1/3 অ্যান্ড x ইকুয়াল টু -1। নেক্সট সাম দেখো এবার 2 এর 5 দেখো 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটাও অলরেডি জেনারেল ফর্মে আছে, তাই a b আর c এখান থেকে নিয়ে নিলাম ভ্যালুগুলো, তারপরে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করলাম। দেখা গেল কি -8 আসছে, which is less than 0। তো লেস দ্যান 0 হলে আমরা এর আগেই ডিসকাস করেছি যে সেক্ষেত্রে কিন্তু কোনো বাস্তব বীজ থাকে না। তো সেই জন্য আমরা লিখেছি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0, তাহলে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। এবার নেক্সট দেখো 2 এর 6 দেখো 10x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, তো এটাও জেনারেল ফর্মে আছে, তাই ডিরেক্টলি a b আর c এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি নিরূপক ক্যালকুলেট করছি, দেখা গেল 121 এসছে, which is greater than 0, তার মানে বাস্তব বীজ আছে। এবার বীজগুলি কি কি সেটি আমরা শ্রীধর আচার্য সূত্র অ্যাপ্লাই করে বের করব। দেখো বীজগুলি হলো x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবার জাস্ট a b আর c এর ভ্যালু পুট করেছি আর ক্যালকুলেট করেছি। ক্যালকুলেট করার পরে দেখো একটা এসছে 1 প্লাস 11 ডিভাইডেড বাই 20, আর একটা এসছে 1 মাইনাস 11 ডিভাইডেড বাই 20। এই দুটোকে ক্যালকুলেট করার পর এসছে 3/5 আর -1/2। তাহলে দুটি বীজ কি কি, একটি হচ্ছে 3/5, একটা হচ্ছে -1/2।
এবার নেক্সট সাম দেখো, এবার 2-7 দেখো, 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটিও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপেই আছে, তাই আমরা ডিরেক্টলি এ বি আর সি এর ভ্যালু পেয়ে গেলাম। তো এরপরে আমরা নিরূপক ক্যালকুলেট করি। তো বি স্কোয়ার মাইনাস 4ac, জাস্ট ভ্যালুগুলো পুট করে প্লাস মাইনাস করে দেখো সেটা নেগেটিভে আসছে, -119 আসছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0, তাহলে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। এবার পরের সাম দেখো, 2-8টা দেখো, 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এটিও অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপেই আছে। তো আমরা a ইকুয়াল টু 25 পেয়ে গেলাম, b ইকুয়াল টু -30 পেয়ে গেলাম, c ইকুয়াল টু 7 পেয়ে গেলাম। তো এরপরে আমরা ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করব বা নিরূপক ক্যালকুলেট করব। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, জাস্ট আমি ভ্যালু পুট করে প্লাস মাইনাস করে আমার এসছে 200। 200 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে অবভিয়াসলি বাস্তব বীজ আছে। এবার বীজগুলি কি কি দেখো সেটা আমরা শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে বের করব। দেখো বীজগুলি হলো শ্রীধরাচার্য সূত্র অ্যাপ্লাই করে আমরা পাই x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। জাস্ট বি, এ আর সি এর ভ্যালু পুট করে আমরা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পরে এখানে একটা জিনিস একটু বোঝার আছে, যদি তোমরা বর্গমূল ভুলে গিয়ে থাকো। দেখো 200কে আমি লসাগু করেছি বা এলসিএম করেছি, করে ফ্যাক্টরগুলো বের করলাম বা উৎপাদকগুলোকে আমরা লিখলাম। লেখার পর বর্গমূলের যেরকম নিয়ম যে দুটোর যদি পেয়ার থাকে সেখান থেকে একটি কনসিডার করা হয়, তো আমি সেভাবেই নিয়েছি। দেখো 2 ইন্টু 2 থেকে 2, 5 ইন্টু 5 থেকে 5, আর এই যে একটি 2 যার কোনো পেয়ার নেই সেটিকে রুট দিয়ে লিখে দিয়েছি। তাহলে আমাদের 200-এর রুট কত হলো? 10 রুট 2, মানে 5 ইন্টু 2 হচ্ছে 10 আর রুট 2। ঠিক আছে, আর বাকি ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝতে পারবে। এবার এক্ষেত্রে 0 আর 0 কেটে দিলাম। তো একটি রুট হলো 3 প্লাস রুট 2 ডিভাইডেড বাই 5, আর একটা রুট হলো 3 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 5। এক্ষেত্রে আর কোনো ক্যালকুলেশন হবে না, এটাই আনসার। এবার 2-9 দেখো, 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। তো এটিকে প্রথমে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা যাক। তো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। তারপরে প্লাস মাইনাস করে আমার আলটিমেটলি এটা এলো জেনারেল ফর্ম, 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21 ইকুয়াল টু 0। এখান থেকে আমি a, b আর c এর ভ্যালু পেয়ে গেলাম। তারপরে আমি নিরূপক ক্যালকুলেট করছি বা ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করছি। বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু পুট করে প্লাস মাইনাস করে এলো 1444, which is greater than 0, তার মানে বাস্তব বীজ আছে। এবার দেখো বীজগুলি হলো শ্রীধরাচার্য সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। জাস্ট ভ্যালু পুট করার পরে ক্যালকুলেট করে একটা বীজ এসছে 10 প্লাস 38 ডিভাইডেড বাই 32, সেটা ক্যালকুলেট করে এসছে 3/2। আর একটা বীজ হচ্ছে 10 মাইনাস 38 ডিভাইডেড বাই 32, সেটা ক্যালকুলেট করে এসছে -7/8। এবার কিছু প্রশ্নের অঙ্ক আছে যেগুলি থেকে আমাদের প্রথমে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে তৈরি করতে হবে, তারপরে সেটিকে শ্রীধরাচার্য সূত্র দিয়ে বা উৎপাদকের সাহায্যে সলভ করতে হবে। ঠিক আছে, এক্সারসাইজ 1.3-তে আমি উৎপাদকের সাহায্যে কিন্তু সমাধান করেছি, তাই এই সামগুলোকে আমি শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে সলভ করব। ঠিক আছে, তো ফার্স্ট সামটা দেখো কি বলছে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে
2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো দেখো আমরা সামটাকে কিভাবে করছি। ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ যার ক্ষুদ্রতম বাহুটাকে 1 সেন্টিমিটার ধরা হলো। তাহলে অতিভুজ কি বলেছে? x এর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তার মানে 2x + 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু কি বলেছে? অতিভুজ অপেক্ষা 2 কম, তার মানে অতিভুজ হচ্ছে 2x + 6, সেটার থেকে 2 কম মানে -2, তার মানে আলটিমেটলি কি হলো? 2x + 4 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে x² + 2x + 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 2x + 6 হোল স্কোয়ার, তাই তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আদারওয়াইজ আমি যদি ইংলিশে বলি তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কোয়ার। তো দেখো এবার আমরা সলভ করব এটাকে। x² এটাকে a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, এটাকেও a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। এবার সমস্ত টার্মগুলোকে এক সাইডে নিয়ে ইকুয়াল টু 0 করে দিলাম। তারপরে প্লাস মাইনাস করে আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপ এসে গেছে। x² - 8x - 20 ইকুয়াল টু 0। এবার এখান থেকে a ইকুয়াল টু 1 পেলাম, b ইকুয়াল টু -8 আর c ইকুয়াল টু -20 পেলাম। তো এবার শ্রীধর আচার্য সূত্র আমি অ্যাপ্লাই করব। তো ফার্স্টে নিরূপক বের করছি, b² - 4ac। জাস্ট ভ্যালুগুলোকে পুট করে ক্যালকুলেট করার পরে এলো কত? 144, which is greater than 0। তো তাহলে সমীকরণটির বাস্তব বীজ আছে, সেই বীজগুলি এবার কি? -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। জাস্ট ভ্যালু পুট করলাম, ভ্যালু পুট করার পরে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে দেখো কি পেলাম? x ইকুয়াল টু 8 প্লাস 12 ডিভাইডেড বাই 2, যেটাকে সলভ করে ইকুয়াল টু 10 পেয়েছি। আর আরেকটা বীজ হচ্ছে 8 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, যেটাকে সলভ করে -2 পেলাম। যেহেতু ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই x ইকুয়াল টু 10টাই আমরা কনসিডার করব। ঠিক আছে? তো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে অতিভুজ কত হবে? 2 × 10 + 6 ইকুয়াল টু 26 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু কত হবে? 26 - 2 ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তাহলে তিনটি বাহু কি কি? 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। এবার 3-2 দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশক ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তো যেটিকে নির্ণয় করতে হবে আমরা সবার আগে সেটিকে x ধরে নিই। তাহলে দশকের ঘরের অঙ্ক কি বলছে? দ্বিগুণ, তার মানে 2x। তাহলে সংখ্যাটি কত হবে? 10 × 2x + x। দেখো আমরা এভাবে বুঝতে পারি, এককের ঘরে রয়েছে x আর দশকের ঘরে রয়েছে 2x। তা আমরা হিসাব মতো কিভাবে সংখ্যা তৈরি করি? দশকের ঘরের যে নাম্বারটা সেটাকে আমি 10 দিয়ে গুণ করি, প্লাস এককের ঘরে যে নাম্বারটা সেটাকে আমি 1 দিয়ে গুণ করি, তারপরে দুটোকে প্লাস করে দিলে আমার নাম্বারটা চলে আসে। তো এখানেও সেটাই করেছি, দশকের ঘরের অঙ্কটাকে আমি 10 দিয়ে গুণ করেছি, এককের ঘরের অঙ্কটাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হয়, তাই আর লিখিনি।
এবার এই দুটোকে প্লাস করে দিলাম, তাহলে যেটা এলো সেটা হচ্ছে সংখ্যা। তার মানে সংখ্যাটি হলো 21x। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি 21x ইন্টু এক্স, মানে সংখ্যাটিকে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করা হলো। গুণ করলে কত আসবে বলেছে? 189। তাহলে এরপরে আমরা এটাকে সলভ করলে দেখো কি পাচ্ছি, 21x স্কোয়ার ইকুয়াল টু 189। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 189 ডিভাইডেড বাই 21। কাটাকুটি করলে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এককের ঘরের অঙ্কটি কত? 3। এবার পরের সামে চলে যাই। 3-এর 3 দেখো, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তো সবার আগে যেটিকে বের করতে হবে সেটিকে x ধরে নেওয়া ভালো। তো দেখো ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কত বলেছে? 1 মিটার বেশি, তার মানে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এবার আমি অনিকের ক্ষেত্রে বলতে পারি যে x মিটার দৌড়তে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার দৌড়তে সময় লাগে 1/x সেকেন্ড, আর 180 মিটার দৌড়তে সময় লাগে 1/x ইন্টু 180 সেকেন্ড। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই x সেকেন্ড। এবার সালমার ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে দেখো x প্লাস 1 মিটার দৌড়তে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 মিটার দৌড়তে সময় লাগে 1/x প্লাস 1, আর 180 মিটার দৌড়তে সময় লাগে 1 ইন্টু 180 ডিভাইডেড বাই x প্লাস 1 সেকেন্ড। দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই x প্লাস 1 সেকেন্ড। এবার দেখো প্রশ্নানুসারে কি বলেছে, যে এই দুটো সময়ের ডিফারেন্স হচ্ছে 2 সেকেন্ড, তাই তো? আমরা সেটাই লিখেছি দেখো এখানে, 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, মানে অনিকের 180 মিটার দৌড়তে যে সময় লেগেছে মাইনাস সালমার 180 মিটার দৌড়তে যে সময় লেগেছে, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 2 সেকেন্ড। এবার সলভ করব। নর্মাল দেখো x ইন্টু এক্স প্লাস 1 হচ্ছে এলসিএম বা লসাগু, তাহলে ওপরে থাকছে 180 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 180x ইকুয়াল টু 2। এবার 180x কেটে গেল গুণ করার পরে, তাহলে আলটিমেটলি কত পড়ে রইল? 180 ডিভাইডেড বাই নিচেও গুণ করে দেওয়া হয়েছে, তাই x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2। তারপরে ক্রস মাল্টিপ্লাই করে দাও, মানে এটাকে এপাশে পাঠালে ওপরে চলে যাচ্ছে, 2 এর সাথে গুণ করে দিয়ে এটা পাবো, আর এদিকে তো শুধু 180 আছে। নেক্সট দেখো, আমি যদি সবগুলো টার্মকে সাইড চেঞ্জ করে একটা সাইডে নিয়ে আসি আর ইকুয়াল টু 0 করে দিই, তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটি পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমি এ বি আর সি দেখে নিলাম কত কত কত, তারপর আমি শ্রীধরাচার্য সূত্র অ্যাপ্লাই করব। তো এবার দেখো শ্রীধরাচার্য সূত্রের প্রয়োগ করার আগে আমাকে নিরূপক বের করে নিতে হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু পুট করে ক্যালকুলেট করলে আমি পাচ্ছি 1444। এটা 0 থেকে বড়, তার মানে বাস্তব বীজ আছে। বীজগুলি কি কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ভ্যালু পুট করার পরে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি -2 প্লাস 38/4, যেটাকে আফটার ক্যালকুলেশন আমরা পাচ্ছি 9। আর আরেকটা বীজ হচ্ছে -2 মাইনাস 38 ডিভাইডেড বাই 4, যেটাকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি -10। এবার দেখো অনিকের গতিবেগকে আমি x ধরেছি, তাই তো? তো গতিবেগ কখনো কিন্তু মাইনাসে আসতে পারে না, তো সেই কারণে অনিকের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার?
এবার নেক্সট সাম 3-4। আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দেখো, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাই আমি সবার আগে ওটাকে x ধরে নিলাম। এবার দেখো, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত বলেছে? এর থেকে 5 বেশি, তার মানে x + 5 মিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কত বলেছে? এর থেকে 3 কম, তার মানে x - 3 মিটার। তাহলে এবার বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? যেহেতু বর্গক্ষেত্রাকার, তার মানে x², জাস্ট x² বর্গমিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কের কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এটা গুণ এটা বর্গমিটার। এবার নেক্সট দেখো, প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে বলেছে যে বর্গক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের থেকে 78 বেশি। তাই জন্য আমি এভাবে লিখেছি 2 × x² = x + 5 × x - 3 + 78। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আমি এটাকে সলভ করব। দেখো, 2x² = এই দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি প্লাস 78। 2x² = ± করলে আমার এটা আসছে। তারপর সবগুলো টার্মকে আমি একসাথে একটা সাইডে লিখে দিয়েছি, দিস = 0। এরপরে আবার প্লাস মাইনাস করে আমার এটা এসছে x² - 2x - 63 = 0। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে সেখান থেকে আমি a, b আর c মান পেয়ে গেলাম। এবার আমি শ্রীধরাচার্যর সূত্র অ্যাপ্লাই করতে পারি। শ্রীধরাচার্যর সূত্র অ্যাপ্লাই করার আগে আমাকে নিরূপক বের করতে হবে বা ডিসক্রিমিন্যান্ট বের করতে হবে। b² - 4ac, জাস্ট ভ্যালু পুট করে প্লাস মাইনাস করে দেখলাম 256 এসছে। 256 কিন্তু 0 থেকে বড়, তার মানে বাস্তব বীজ আছে। এবার বীজগুলো কি কি দেখো, x = -b ± √b² - 4ac / 2a। ভ্যালু পুট করলাম, ক্যালকুলেশন করলাম, তাতে একটা x এসছে 9 আর একটা x এসছে -7। তো অবভিয়াসলি বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না বা নেগেটিভ হবে না, তো সেই কারণে x = 9টাই আমরা কনসিডার করব। ঠিক আছে, অর্থাৎ বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এবার পরের সাম দেখো, 3-5 দেখো, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। তো সারির সংখ্যা বের করতে বলেছে, তাই আমরা সারির সংখ্যাকে x ধরে নিলাম। এবার দেখো কি বলছে, প্রতিটি সারিতে কটা করে চারা গাছ লাগাবে না, যতগুলো সারি তার থেকে 24 বেশি, তার মানে x + 24। এবার প্রশ্নানুসারে দেখো কটা সারি আছে, এক্সটা, এক একটার মধ্যে x + 24 করে চারা আছে, তার মানে এই দুটোকে যদি আমি ইন্টু করি তাহলে এক্সটা সারিতে মোট কতগুলো চারা গাছ আছে বেরিয়ে যাবে। তাহলে আমি সেটাই করেছি, x × x + 24। এবার সারিগুলোতে লাগানোর পরেও 10টা আরও এক্সট্রা ছিল, তো সেই কারণে আমি 10টাকে প্লাস করে দিয়েছি। তাহলে এই টোটাল যে নাম্বারটা আমি পাবো দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এই 350, 350, তাই তো, কারণ টোটাল 350টা চারা গাছ আছে। এবার আমি সলভ করব। দেখো, জাস্ট মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পরে 350টাকে এপাশে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে প্লাস মাইনাস করে আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি এসে গেছে। এবার দেখো,
এখান থেকে আমি বুঝতে পারছি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু হচ্ছে 24 আর c ইকুয়াল টু হচ্ছে -340। এবার আমি শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করব। তার আগে নিরূপক বের করে নিই। নিরূপক দেখো b স্কোয়ার মাইনাস 4ac, ভ্যালু পুট করলাম, প্লাস মাইনাস করলাম, আমার এলো 1936। তো 1936 0 থেকে বড়, তার মানে বাস্তব বীজ আছে। এই যে লাইনটা না, প্রত্যেকটা অঙ্কে আমি এই লাইনটা করেছি, যদিও এটা না করলেও হতো এই প্রশ্নের অঙ্কগুলোর ক্ষেত্রে, কিন্তু আমি করেছি এই কারণে যাতে তোমাদের প্র্যাকটিস থাকে। ঠিক আছে, তো বাস্তব বীজ আছে। এবার বীজগুলি দেখো কি কি। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ভ্যালু পুট করলাম, ভ্যালু পুট করার পরে একটা এলো -24 প্লাস 44 ডিভাইডেড বাই 2, যেটাকে সলভ করার পর এলো 10, আর একটা এলো -24 মাইনাস 44 ডিভাইডেড বাই 2, যেটাকে সলভ করার পর এসছে -34। তো তাহলে দেখো x একটা এলো 10, একটা এলো -34। অবভিয়াসলি সারির সংখ্যা কখনোই নেগেটিভ হবে না, তো তাহলে সারির সংখ্যা কত? 10টি। এবার নেক্সট সাম দেখো, 3-6। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তো কুন্তল 6 ঘন্টায় কতটি জিনিস তৈরি করতে পারে সেটাই হচ্ছে বের করার বিষয়। তো সেই কারণে আমি কুন্তল 6 ঘন্টায় ধরে নিলাম xটি জিনিস তৈরি করে। তাহলে জোসেফ কটা করে? ওর থেকে 6 বেশি, তার মানে x প্লাস 6t। এবার দেখো কুন্তলের ক্ষেত্রে xটি জিনিস তৈরি করে 6 ঘন্টায়, তাহলে একটি জিনিস করবে 6/x, তার মানে 6/x ঘন্টায়। এবার সেটিকে আমি মিনিটে কনভার্ট করে দিয়েছি। কেন কি অঙ্কে দেখো দুজনের সময়ের যে ডিফারেন্সটা বলেছে সেটা বলেছে 5 মিনিট। তো অবভিয়াসলি আমি যদি মিনিটে কনভার্ট করে নিই আমার ইকুয়েশনটা লিখতে সুবিধে হবে। তো সেই কারণে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এসছে 360/x মিনিট। এবার জোসেফের ক্ষেত্রে দেখো x প্লাস 60 জিনিস তৈরি করছে 6 ঘন্টায়, তাহলে একটি জিনিস তৈরি করছে 6/x প্লাস 6 ঘন্টায়। এটিকেও আমি মিনিটে কনভার্ট করে নিয়েছি, তাহলে হয়েছে 360 ডিভাইডেড বাই x প্লাস 6 মিনিট। এবার দেখো প্রশ্নানুসারে এই দুজনের যে সময়ের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5 মিনিট। তো সেটাই লিখেছি, 360 ডিভাইডেড বাই x মাইনাস 360 ডিভাইডেড বাই x প্লাস 6 ইকুয়াল টু 5 মিনিট। এবার এটাকে সলভ করতে হবে। তো লসাগু আসছে x ইন্টু এক্স প্লাস 6, উপরে তাহলে দাঁড়াচ্ছে 360 ইন্টু এক্স প্লাস 6 মাইনাস 360x ইকুয়াল টু 5। এবার মাল্টিপ্লাই করলে দেখা যাচ্ছে 360x কেটে যাচ্ছে, তাহলে রইল 2160 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 5। ঠিক আছে, মানে এই দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। এবার এই নিচের যে টার্মটা সেটাকে এদিকে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে দেখো 5 দিয়ে গুণ করার পরে কত আসছে, 5x স্কোয়ার প্লাস 30x ইকুয়াল টু 2160। এবার সবগুলো টার্মকে এক সাইডে নিয়ে আসা হয়েছে, তাহলে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 30x মাইনাস 2160 ইকুয়াল টু 0। এবার দেখো 5 কমন নিয়ে আমি এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 0-র সাথে ডিভাইড হয়ে 0 হয়ে গেল। তাতে আমার আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 432 ইকুয়াল টু 0। তাহলে a b আর c এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার আমি নিরূপক বের করছি, ভ্যালু পুট করে প্লাস মাইনাস করলে আমার আসছে 1764 which is greater than 0। তার মানে হচ্ছে সমীকরণটির বাস্তব বীজ আছে। বীজগুলি কি কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a।
ভ্যালু পুট করলাম, ভ্যালু পুট করার পরে প্লাস মাইনাস করলে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু -6 প্লাস 42 ডিভাইডেড বাই 2 আসছে, যেটাকে ক্যালকুলেট করলে 18 আসছে। আর একটা আসছে -6 মাইনাস 42 ডিভাইডেড বাই 2, যেটাকে ক্যালকুলেট করলে -24 আসছে। তাহলে দেখো জিনিসের সংখ্যা কখনোই নেগেটিভ আসবে না, তো তাই জন্য আমরা এক্স ইকুয়াল টু 18টাই কনসিডার করব। মানে কুন্তল 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করতে পারে। এবার নেক্সট সাম দেখো। এবার 7 নম্বর দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল। স্রোতের বেগে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তো দেখো স্রোতের বেগ বের করতে বলা হয়েছে, তো তার মানে স্রোতের বেগ ইকুয়াল টু x কিলোমিটার পার ঘন্টা ধরে নিলাম। এবার দেখো স্থির জলে নৌকার বেগ কত বলেছে, 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার যে বেগ হবে সেটা হবে দিস প্লাস দিস, তার মানে x প্লাস 8 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে যে বেগটা হবে সেটা হলো দিস মাইনাস দিস, কারণ নৌকা যেতে গেলে স্রোত তাকে বাধা দেবে, তাই জন্য 8 মাইনাস x কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো স্রোতের অনুকূলে x প্লাস 8 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, কারণ ওটাই গতিবেগ। তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগছে, 1 বাই x প্লাস 8। আর 15 কিলোমিটার যেতে কত সময় লাগছে, ইন্টু 15। আলটিমেটলি কত দাঁড়ালো, 15 ডিভাইডেড বাই x প্লাস 8 ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে দেখো, স্রোতের প্রতিকূলে 8 মাইনাস x কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে 1 বাই 8 মাইনাস x ঘন্টায়। আর 22 কিলোমিটার কতক্ষণে যাচ্ছে, 1 ইন্টু 22 ডিভাইডেড বাই, আর 22 কিলোমিটার কতক্ষণে যাচ্ছে ইন্টু 22 ঘন্টায়, তার মানে কত আসছে 22 ডিভাইডেড বাই 8 মাইনাস x ঘন্টা। এবার দেখো স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে যে সময়টি লাগছে এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে যে সময়টি লাগছে, এই দুটো যোগফল হচ্ছে 5 ঘন্টা। তাহলে সেটাই আমি প্রশ্নানুসারে লিখেছি। এবার এখান থেকে আমি সলভ করব। তো লসাগু দাঁড়াচ্ছে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, আর ওপরে থাকছে 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স ইকুয়াল টু 5। এবার এই দুটোকে ইন্টু করলে এটা দাঁড়াচ্ছে, আর নিচেও ইন্টু করলে এটা দাঁড়াচ্ছে ইকুয়াল টু 5। এবার দেখো আমি এই নিচের যে টার্মটা সেটাকে শিফট করে দিচ্ছি এই দিকে, তাহলে 5-এর সাথে গুণ হয়ে গেল। তারপরে এটা অ্যাজ ইট ইজ কপি করে দিলাম, আর এটা 5 দিয়ে গুণ করে লিখে দিলাম। এবার সবগুলো টার্মকে এক সাইডে নিয়ে ইকুয়াল টু 0। এবার দেখো এখানে যদি আমি প্লাস মাইনাস করি তাহলে আমার আলটিমেটলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি এসে যাচ্ছে। এখান থেকে আমি এ বি আর সি এর মান পেয়ে গেলাম। এরপরে আমি নিরূপকটি ক্যালকুলেট করলাম, সেটা হলো 529, যেটা 0 থেকে বড়, তার মানে বাস্তব বীজ আছে। এবার বীজগুলি কি কি দেখো, বীজগুলি হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ভ্যালু পুট করার পরে একটি বীজ এসছে -7 প্লাস 23 ডিভাইডেড বাই 10, যেটাকে ক্যালকুলেট করে 8/5 পাওয়া গেছে। আর একটা বীজ হচ্ছে -7 মাইনাস 23 ডিভাইডেড বাই 10, যেটাকে ক্যালকুলেট করে -3 পাওয়া গেছে। তাহলে অবভিয়াসলি আমরা স্রোতের বেগকে কখনোই আমরা নেগেটিভে পাবো না, তো সেই কারণে আমাদের আনসার হচ্ছে 8/5। দেখো সেটাই আমরা এখানে লিখেছি যে স্রোতের গতিবেগ নেগেটিভ হতে পারে না, তাই x ইকুয়াল টু 8/5, মানে স্রোতের গতিবেগ হচ্ছে 8/5 কিলোমিটার পার ঘন্টা। সেটিকে ডিভাইড করলে আমরা পাচ্ছি 1.6 কিলোমিটার পার ঘন্টা। সাম নাম্বার 8, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে
ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনের সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল নির্ণয় করো। তো সবার আগে সুপারফাস্ট ট্রেনের যে গতিবেগ সেটিকে x কিলোমিটার পার ঘন্টা ধরে নিলাম। এবার দেখো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ তাহলে কত হবে, এর থেকে 15 কম, তার মানে x-15 কিলোমিটার পার ঘন্টা। এবার x কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে লাগবে 1/x, আর 180 কিলোমিটার যেতে লাগবে 1 গুণ 180 ডিভাইডেড বাই x ঘন্টা, ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই x ঘন্টা। আবার x-15 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে লাগে 1 ডিভাইডেড বাই x-15 ঘন্টা, আর 180 কিলোমিটার যেতে সময় লাগবে 180 গুণ 1 ডিভাইডেড বাই x-15 ঘন্টা, ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই x-15 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে দেখো এদের দুজনের যে সময় সেটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টার, সেটাই বলেছে প্রশ্নে। তো তাহলে 180 ডিভাইডেড বাই x-15 মাইনাস 180 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমি সলভ করব। দেখো এলসিএম এসছে x ইন্টু x-15, আর উপরে রয়েছে 180x মাইনাস 180 ইন্টু x-15 ইকুয়াল টু 1। তো দেখো গুণ করার পর দেখা যাচ্ছে 180x মাইনাস 180x কেটে গেল, তাহলে ওপরে থাকছে 2700 আর নিচে হচ্ছে x ইন্টু x-15 ইকুয়াল টু 1। এবার জাস্ট এই টার্মটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তো 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। তারপরে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করে এটা পেলাম, তারপরে সবগুলো টার্মকে এক সাইডে নিয়ে এসে ইকুয়াল টু 0। এখান থেকে আমি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -15, c ইকুয়াল টু -2700 পেয়ে গেলাম। এবার আমি নিরূপক ক্যালকুলেট করছি। দেখো নিরূপকের যে ফর্মুলা সেখানে আমি ভ্যালু পুট করে প্লাস মাইনাস করলে দেখা গেল 11,025 আসছে, যেটা 0 থেকে বড়, তার মানে বাস্তব বীজ আছে। এবার বীজগুলি দেখো -b প্লাস মাইনাস √/b²-4ac/2a ভ্যালু পুট করলাম, একটা বীজ আসছে 15 প্লাস 105 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 2, আর আরেকটা বীজ আসছে 15 মাইনাস 105 ডিভাইডেড বাই 2। এবার এটাকে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 60, আর এটাকে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে -45। এবার দেখো গতিবেগ কখনো নেগেটিভ হতে পারে না, তাই x ইকুয়াল টু 60 কিলোমিটার, মানে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। এবার লাস্ট সাম দেখো 3-9। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কেজি 20 টাকা কম এবং চালের দাম প্রতি কেজি 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কেজি মাছ কী দামে কিনেছিল হিসাব করে লিখি। তো দেখো মাছের দাম বের করতে বলেছে, তাই মাছের দাম ইকুয়াল টু আমি ধরে নিলাম x টাকা পার কেজি। তাহলে ডালের দাম কি হবে, এর থেকে 20 টাকা কম, তার মানে x-20 টাকা পার কেজি। আর চালের দাম কি হবে, x-40 টাকা পার কেজি। এবার x টাকায় পাওয়া যায় 1 কেজি মাছ, তাহলে দেখো 1 টাকায় পাওয়া যাবে 1/x কেজি মাছ, আর 240 টাকায় পাওয়া যাবে 240 ইন্টু 1 ডিভাইডেড বাই x কেজি মাছ, তার মানে 240/x কেজি মাছ। একইভাবে x-20 টাকায় পাওয়া যায় 1 কেজি ডাল, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x-20 কেজি ডাল,
আর 240 টাকায় পাওয়া যায় 1 ইন্টু 240 ডিভাইডেড বাই এক্স মাইনাস 20 কেজি ডাল ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই এক্স মাইনাস 20 কেজি ডাল। আবার একইভাবে এক্স মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40 কেজি চাল। আর 280 টাকায় পাওয়া যায় 1 গুণ 280 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40 কেজি চাল ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40 কেজি চাল। এবার দেখো প্রশ্ন অনুসারে কি বলছে, 240 টাকার মাছ আর 240 টাকার ডাল এদের যা পরিমাণ সেটা 280 টাকার চালের সমান। তো সেই জন্য দিস প্লাস দিস ইকুয়াল টু দিস। এবার এখান থেকে আমি সলভ করেছি। ফার্স্টে এলসিএম হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 20, ওপরে রইল 240 ইন্টু এক্স মাইনাস 20 প্লাস এক্স ইন্টু 240 ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40। এবার এই দুটো মাল্টিপ্লাই করে আমি এটা পেলাম, নিচেরটা মাল্টিপ্লাই করে এটা পেলাম। তারপরে দেখো 240x প্লাস 240x মানে 480x মাইনাস 4800 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40। এবার এই স্টেপে দেখো 480 কমন নিয়ে নিয়েছি। কমন নিলে দেখো এক্স মাইনাস 10 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু এখানে 280 ডিভাইডেড বাই এক্স মাইনাস 40। এবার এই 480 আর 280কে কাটাকুটি করে আমরা পেলাম 60 x minus 10 divided by x into x minus 20 equal to 35 divided by x into 35 divided by x minus 40। এবার আবার 60 আর 35কে কাটলে পরে আমি এদিকে 12 পেলাম, এদিকে 7 পেলাম। তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো 12 x minus 10 আর এই x minus 40টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে ইন্টু এক্স মাইনাস 40 হয়ে গেল ইকুয়াল টু 7 আর এই পুরো টার্মটাকে এদিকে নিয়ে গেলাম, তার মানে 7x ইন্টু এক্স মাইনাস 20। এবার দেখো এই তিনটেকে মাল্টিপ্লাই করলে আমি আলটিমেট মানে আমি দুটো স্টেপে করেছি, ফার্স্টে এই দুটোকে মাল্টিপ্লাই করেছি, তারপরে এই দুটোকে মাল্টিপ্লাই করেছি, তা আলটিমেটলি আমার এটা এসছে। আর এখানেও মাল্টিপ্লাই করে সাইড চেঞ্জ করলাম, তাহলে আলটিমেটলি এটা এলো। এবার এই দুটোকে একসাথে লিখে ইকুয়াল টু 0 করে দিলাম এর পাশে, তারপরে প্লাস মাইনাস করে আমার আলটিমেটলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি এসছে এটা। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, এই স্টেপটাতে আমি 5 কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে 0 করে দিয়েছি এদিকে এনে, ঠিক আছে? তাতে কি হয় আমার নাম্বারসগুলো একটু ছোট হয়ে যায়, আমার ক্যালকুলেশন করতে ইজি হবে, ঠিক আছে? এবার a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 92 আর c ইকুয়াল টু 960। এবার আমি নিরূপক ক্যালকুলেট করলাম, করলে আসছে 4624, যেটা গ্রেটার দ্যান 0। তো তাহলে বাস্তব বীজ আছে, বীজগুলি হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবার ভ্যালু পুট করে দেখো 92 প্লাস 68 ডিভাইডেড বাই 2, যেটাকে ক্যালকুলেট করে আসছে 80। আর আরেকটা বীজ হচ্ছে 92 মাইনাস 68 ডিভাইডেড বাই 2, যেটাকে ক্যালকুলেট করে আসছে 12। এবার দেখো এতক্ষণ আমরা দেখেছি একটা নেগেটিভ ভ্যালু এসছে, একটা পজিটিভ ভ্যালু এসছে, সেই জন্য আমি খুব সহজেই নেগেটিভ ভ্যালুটিকে বাদ দিয়ে দিয়ে পজিটিভ ভ্যালুটিকে রেখেছি। কিন্তু এক্ষেত্রে দেখো দুটোই পজিটিভ ভ্যালু এসছে, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে একটু ভাবতে হবে। দেখো মাছের দাম যদি 12 টাকা হয়, তাহলে মানে এক্স ইকুয়াল টু 12 বেরিয়েছে, তো তাহলে মাছের দাম ধরে নিলাম আমি 12 টাকা, তাহলে সেক্ষেত্রে ডালের দাম কি হবে? ডালের দাম কিন্তু আরো কমে যাবে, তাই তো? আর চালের দামও আরো কমে যাবে, কমে গিয়ে কি হবে? নেগেটিভে চলে আসবে, ঠিক আছে? কারণ কি বলেছে দেখো, ডালের দাম হচ্ছে এক্স মাইনাস 20 টাকা পার কেজি আর চালের দাম হচ্ছে এক্স মাইনাস 40 টাকা পার কেজি। তাহলে এক্স যদি 12 হয়, তাহলে 12 মাইনাস 20 তো নেগেটিভে চলে যাবে, আর 12 মাইনাস 40ও নেগেটিভে চলে যাবে, তো সেক্ষেত্রে 12 নেওয়া যাবে না। তার মানে আমাদের কত নিতে হবে?
80। কারণ যদি মাছের দাম 80 টাকা পার কেজি হয়, তাহলে ডালের দাম হবে 80 থেকে 20 কম, তার মানে 60 টাকা পার কেজি। আর চালের দাম হবে 80 থেকে 40 কম, তার মানে 40 টাকা পার কেজি। তাহলে সেই জন্য দেখো আমি এখানে লিখেছি যে তাই মাছের দাম হবে 80 টাকা পার কেজি। ঠিক আছে? তো এখানেই আমাদের কষে দেখি 1.4 এক্সারসাইজটি কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট ভিডিওতে আমরা কষে দেখি 1.5 সলভ করব। বাই।